হন হন ধুন ধুন পচয় পচয়, ঘাতয় ঘাতয় ফু ছট ছট হ। কি বলছি বুঝতে পারছেন না? ব্ল্যাক ম্যাজিকের সাধনা করছি, কালো জাদুর মন্ত্র পড়ছি। এরকম শুধু একটা নয়, টিম আন্ডার কভার আরো আরো অনেক মন্ত্র জানে। শুনতে চান? শোনাবো, তবে এখন নয়, অনুসন্ধানী গল্পের পরের দিকে। টিম আন্ডার কভার আজকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর অন্ধকার দিকগুলোতে অনুসন্ধানী আলো ফেলবে। মুখোশ খুলবে কিছু ভণ্ডের, তাদেরকে দেখাবে আলোর পথ। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, অতিমানবিক ও অশুভ শক্তির সাধনায় অসম্ভবকে হাসিল করার বিদ্যা। ইতিহাসের খেঁড়ো খাতা খুঁজে দেখলে দেখা যায় সৃষ্টির শুরু থেকেই এর অস্তিত্ব আছে। ইংরেজি ভাষায় ম্যাজিক শব্দটি মূলত ফার্সি শব্দ মাজি থেকে এসেছে। প্রাগৈতিহাসিক কালের মাজিরা এসব কর্মকাণ্ড করতেন, আধুনিক কালে তাকেই ম্যাজিক বলা হয়। আর অশরীরী কোনো আত্মা বা জিন ভূতকে বশীকরণ করে অসাধ্য সাধনের বিদ্যাকে বলে নেক্রোম্যান্সি বা কালো জাদু। কালো জাদু কি এবং কাকে বলে শুধু কথায় সেটা বোঝানো টিম আন্ডার কভারের কাজ নয়, কথাকে তথ্য ও ছবিতে রূপ দেওয়াই মূল লক্ষ্য। লক্ষ্য বাস্তবায়নে প্রথমে শোনা কথায় কান দেয়া। লোকে বলে সাপুড়েরা নাকি নানা ধরনের জাদুটনা করে, চর্চা করে ব্ল্যাক ম্যাজিকের। সেই চর্চা কেমন, কোন ধাঁচের, সেটা দেখতে চাই টিম আন্ডার কভার। তাই চেনা পথে সাভারের দিকে। অনুসন্ধান উপযোগী নিরাপদ দূরত্বে নেমে চেনা পথও একে ওকে জিজ্ঞাসা করা, যদি কোনো ক্লু মেলে। ওই সামনে যে অটো পাইবে, ওরা বাইদা পাড়ায় করলে ওই জায়গায় নামায়। ওরা এমনিও জাদু খেলা দেখে না, মানুষের বাড়ি বাড়ি যায় জাদু খেলা দেখে। সাপ খেলার পাশাপাশি জাদু খেলা, এটা আবার কি খেলা? ওইটা মহিলা আছে আবার জাদু খেলা দেখে। সে রিক্সাওয়ালার রিক্সাতেই সওয়ার ছদ্মবেশী অনুসন্ধক। যন্ত্রের ত্রিচক্রযান চলছে, হচ্ছে টুকটাক গল্প। কিছুক্ষণ পর সাভারের সাপুড়ে পল্লীতে সাপ দেখাবো, দেখবো। ঢুকতেই আমরা একটি গ্রুপের খপ্পরে পড়লাম। খপ্পর বলছি এ কারণে, তারা অপরিচিত কেউ আসলেই আলাপের চেষ্টা করে, আমাদের সাথেও শুরু করলো। ওষুধের বিষয়টা কি? ওষুধ মনে করেন ওই যে লেখাপড়া হয় না, সবসময় নিয়ে ভেজাল, শত্রু দুশ্মন এসবের ওষুধ দেয়, যে যারা ভালোবাসে পায় না, এইসবের ওষুধ টষুধ দিই আমরা। কাজ হইলে পরে টেকা, আগে টেকা নেই না, এরকম করে তো রিক্সা নিয়ে আসে, এর জন্য করলাম। খদ্দের হাতছাড়া করা ভালো ব্যবসায়ের লক্ষণ নয়। তারাও আদর্শ ব্যবসায়ীর পরিচয় দিয়ে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেল। এটা না গুরুমা, সে গুরুমা কাজ করে। আপনাদের ভাগ্য ভালো, আজকে আজকাই আইছে, আজকে ভারত থেকে আইলে আজকে। দেখেন না কেমন হয়ে গেছে। গুরুমা মানে বুঝলাম, গুরুমা মানে সবার সাপের গুরু, ওস্তাদ। উস্তাদ, হ্যাঁ। তারা কোনোভাবেই আমাদের হাতছাড়া করতে চায় না, আর আমরাও চাই শেয়াল মামার দুপুরের খাবার হতে। তাই এই মাঝবয়সী মহিলার গাল গল্পে মন দিয়ে মনোযোগ দেই আমরা। আপনাদের আসলে সিস্টেমটা কি, কাজের সিস্টেমটা? বাবা আমাদের কাজ করে দিয়েও করি, আবার মনের থেকেও করি। যে যেরকম লোক সেই রকম তারাই দিতে হয়। ভালো মন্দ মিশেই আছে বাবা, হাতের মাস টাঙ্গল এক সময় না। না আমরা ওগনিলেই না, আমরা কাফনের কাপড় টাপড় লাগে না, আমাদের শুধু গাছ গাছন। মারা বিশ্বাস করেন, বুড়া মা বইলে, তাহলে আমি একটু গাছ গাছন তো দিয়ে দেবো। আল্লাহ যদি আপনার ভাগ্য ভালো, তো ওতেই ভাই বন্ধুর লাখান মিলে যাবে। গল্প উপন্যাসে ঘোড়া গাছে ওঠে, ঠিক তেমনি এরা পারেন না এমন কোনো কাজও নেই। শুধু প্রেমিকা বশীকরণ নয়, গাছের গুণে মামলা মোকদ্দমাও তারা জিতে দিতে পারেন। ফ্রেন্ড আছে, ও ধরেন মার্ডারের মামলা, ধরেন মামলা মকদ্দমা, শত্রু দুশ্মন ভাই বোনের জন্য যদি আপন জনা করেন, তো সকল জিনিস আপন জনার মতন, এর কোনো টাকা পয়সা না। বাবা কোরআনের দোয়া, গাছের দাওয়া, আল্লাহ যদি তোমার ভালো থাকে গাছ গাছন তো হবে। শুধু কথা বললেই তো আর হবে না, আমাদের যে টাকা পয়সার অভাব নেই সেটাও তো প্রমাণ করতে হবে। তাই একান্ত আলাপে সাপ খেলা দেখানোর প্রস্তাব দেওয়া। তারাও রাজি। চলুন অনুসন্ধানে একটু কমা দিয়ে সাপের খেলা দেখি।
সাপের খেলা দেখা শেষে আমরা যাতে না চলে যাই সে কারণে নাজমা, যিনি শুরু থেকেই আমাদের মুরগি বানানোর চেষ্টায় ব্যস্ত, সে একটা টোপ দেয়। আসেন, আপনারা সবাই আসেন, আমার ছোট বোন আছে, দেখে যান। টোপ দিলে নাজমার বাসায় প্রেমে ব্যর্থ ছদ্মবেশী আন্ডারকভার। সাধারণত প্রশংসা করলে সবাই একটু আধটু পটে যায়, সেই থিওরি কাজে লাগাতেই নাজমা আপাও জমে দুই হয়ে গেল। সুন্দর না, আমরা 6 বোন, সব সুন্দর। এরপর গল্প শুরু। নাজমা আপা কোথায় কোথায় কিভাবে বিনা ভিসায় ঘুরেছেন সেই গল্পও তিনি শুরু করেন। একেবারে মন দিয়ে আপনারাও শুনুন। এত দেশ ঘোরেন, টাকা পয়সা পান কি? টাকা পয়সা সরকার আমাদের টাকা নেয় না। ভিসা লাগে না, ভিসাও লাগে না। না, আমাদের বিএসএফ এ পাঠিয়ে দেবে, সাপ খেলা দেখাই, উস্তাদ মানে আমাদের। বিজেপি তো কিছুই করে না, একজন গিলে গুলি করে মারে আর আমরা সত্য সত্য ঢুকি। ভিসা প্রসঙ্গ শেষ হতেই প্রেমিকাকে পাওয়ার অব্যর্থ কালো জাদু সম্পর্কে বলতে শুরু করে নাজমা। প্রেমের যে বিষয়টা, এটা আসলে কিভাবে কি করা যায়? আমি বলি, আপনি যারে চান সে আপনারে চায় না, আবার আপনি যারে চান তারে পান না। এইটা গাছ যাচ্ছেন, তোর ওষুধ আছে, বান বান একটা আছে পুকুরি কালাম, লাখ টাকায় কাজ হয় না, আবার 1 টাকায় কাজ হয়। আল্লাহর নামে কাজ করলে বোনের দুবলয়ে কাজ করে দেয়। ওটা আপনি নাম আনবেন, ওর নামের উপরে একটা ফুল চিরে আনবেন, আর ওর একটু কাপড় আনবেন, ছোট্ট একটু টুকরা আনবেন, আনলে ওটা পুড়ে দেবে, ওষুধ বানিয়ে দেবে আপনার। ভাত ছিটালি যেমন কাক পাগল হয়, ওই রকম হবে আপনার। কথা বলতে বলতে আবারও সে বুড়ো মহিলার আগমন। তিনি এসেই শুরু করে দিলেন তার ক্ষমতার বয়ান। মেয়ে তো আছে আপনার ইন্ডিয়াতে। মেয়ে দিল্লি থাকুক, মেয়ে দিল্লি থাকুক, তোমার ডরে ইন্ডিয়া গেছে গা, না হয় তোমার ডরে পাকিস্তান গেছে গা, তাও তোমার লেগে ওরা আমরা লিয়াই চালান দেবো, চালান ইন্ডিয়া থেকে আইসা পড়বে দেখি, চালান দেবো। তাহলে বুঝেন, বুঝছি। এখানে দেখি সবাই ক্ষমতাবান, তাহলে দারিদ্র্য কেন এখনো তাদের নিত্য বন্ধু? এ প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। এরা বেজায় চালাক। কিভাবে বুঝলাম? আমাদের সাথে কথা বলার ফাঁকেই তাদেরই পরিচিত কাউকে ফোন দিয়ে রোগী সাজিয়ে কথা বলছিল তারা। ওই যে আপনার বউর জন্য, ওই যে বউটা চলে গেছে না ভাগাইয়া, মানে প্রেম করে বিদেশ গেছে গা, ওইটার গাছ এই মাত্র তুলে আনলাম। আপনারা কালকে আসবেন, আপনি যদি কোন যেখান থেকে আমার রক্ত দেখাইতে হইব আপনার মুখ থেকে, তাই ছুটাইয়া দেখাইব। দেখায় না আমি, তাই দেখাবো, এইরকম উস্তাদ। আবার যদি বলেন যেখানে আগুন ধরাবে, আপনি যদি বলেন যে আমার ছাটে আগুন ধরে, তাও ধরাবে। আপনার হাতেই ওষুধ দেবে, কিচ্ছু দেবে না। প্রথম দিনের আলাপের শেষ দিকে তারা আমাদের আশ্বস্ত করতে বলেন, মেয়ে দুনিয়ার যে প্রান্তেই থাকবে কালো জাদু করলেই ছুটে আসবে। আর এটা কামরূপ কামিকার ওষুধ, এটা কাজ হইলে আপনি কাজ বুঝে তারা খুশি করবেন। এখন 500 দেন, 200 দেন, 100 দেন, সেটা আপনার ব্যাপার। আর না দিলে বড় একটা রুগী ধরিয়ে দিবেন, তার কাছে টাকা পয়সা নেবে। এই যে ইসে কখন বসবে? এই যে শনিবারে বসবে, শনিবার সকাল 11টা 12টার দিকে আইসা আমার আসনে বসতে হবে। হ্যাঁ। প্রদস্তুর মুরগি সেজে বাসা থেকে বেরিয়ে টুকটাক চা পান আর রঙ্গ তামাশা। রং তামাশা শেষে বেদেপল্লীর স্থানীয় এক যুবকের সাথে কথা হয়। তাদেরই একজন হয়েও পুরো ব্যাপারটিকে তিনি ভুয়া বললেন। বললাম কি, ওই জিনিসটা বিশ্বাস না করাই করলে কি অনেকের হয়, অনেকের হয় না। বেশিরভাগই কি হয়, বেশিরভাগ তোমার বললেন না, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়, আমাদের মধ্যে বড় বিচার হয়ে যায়। মন্ত্র 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 মায়া মন্ত্র, 4খানি বড় কিতাব আসমানি গ্রন্থ, এই মন্ত্র মায়া মন্ত্র বশীকরণ মন্ত্র। বলেছিলাম মন্ত্র জানি, এটা তারই নমুনা। তবে দুঃখের বিষয় হলো এই মন্ত্র পড়িয়ে এখন পর্যন্ত কাউকেই বশীকরণ করতে পারেনি। দেখা যাক সেই বেদেপল্লীর গুরুমা বশীকরণ করতে পারেন কিনা। প্রথমবার মুরগি সাজার 3য় দিনের মাথায় আবারও বেদেপল্লীতে অপেক্ষার সময় পার করার ভালো উপকরণ চা পান, তাই করতে থাকি আমরা। কিছুক্ষণ পর সেই লাস্যময়ী নাজমা বেগম, যিনি গুরুমার সাভারের এজেন্ট, তিনি এসে হাজির হবার কিছুক্ষণের মধ্যেই সে গুরুমার বাসায় নিয়ে গেল। ছবিতে যাকে দেখছেন তিনি গুরুমা। এটা তার আসল নাম নয়, ছদ্মনাম বা কামেলি নাম। তার ভাষায় তিনি বেশিরভাগ সময় থাকেন কোহে কাফে অথবা কামরূপ কামাখ্যায়। অসীম ক্ষমতা তার, বশীকরণ বিদ্যায় অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি উচ্চশিক্ষিত। তার সম্পর্কে তো জানলেন, এবার জানুন তিনি আপাতত কি কাজ করতে যাচ্ছেন।
বিয়ে করবো, কিন্তু এখন মেয়ের তো হচ্ছে যে বাবা মার কথা মতো আছে, সে মেয়ে যদি নিজ ইচ্ছায় বিয়ে বসতে চায়, কি বাবা মা যদি পাত্র হিসাবে মেয়ের জন্য যোগ্য পাত্র তোমার মনে করে, তো সমস্যা এই তো না, সমস্যা আর কিছু না, সমস্যা নাই। সমস্যা শুনলেন। এবার আমরা হাদিয়া সম্পর্কে জানতে চাইলাম। উত্তরে তিনি কাজটি প্রায় বিনামূল্যে হবে বলেই জানান। এখানে খরচের মধ্যে আগরবাতি, মোমবাতি, গোলাপজল, এটাই শেষ। আগরবাতি, মোমবাতি, গোলাপজল আর মেয়ের নামের উপরে আর তোমার নামের উপরে 3টা জিনিস লাগবে। কিন্তু ওই যে প্রায়ের মধ্যেই অনেক কিছু লুকিয়ে থাকে, অর্থাৎ হিডেন কস্টের মতো, এখানেও তাই আছে। শুনুন তার চাহিদাপত্র। 54 পোয়া তেল লাগবে, 54 পোয়া তেল, আর 54 পোয়া চাউল লাগবে, 54 পোয়া চাউল। আমার কত? 29 29টা সাবান লাগবে, 29টা সাবান। আমার জন্য আগরবাতি, মোমবাতি, গোলাপজল লাগবে। এটা দিয়ে আমি পরীক্ষা দিয়ে দেখবো, যদি কাজ হবে রেডি দোকান দিয়ে নিয়ে এসে বসো, আমি আগে দেখি কাজটা হবে না হবে না। আমি এসে তো অন্য ছেলের কোনো সম্পর্ক আছে, আমি এই কাজ অন্য ছেলেকে চাই, মেয়ের বাপ মাখা কি চায় এটা দেখতে হবে, এটাকে সাধন দেখবো। যদি দেখি যে কাজ হবে, তাহলে এইগুলো বাবাজির আমি করে দিয়ে দেবো, এইটা বাসায় নিয়ে যে সে কাজ করবে মেয়ের নামে, এইটার মাধ্যমে তো কাজ হয়ে যায়। উপকরণের লম্বা লিস্ট, সেগুলো আবার কিনতে হবে পাশের দোকান থেকে, যেটি গুরুমারি চালা চামুন্ডার দোকান। সেখানে গিয়ে পই পই করে গুনে গুনে সবগুলো উপকরণ কেনা হলো। প্রেমিকা বশীকরণের সরঞ্জাম নিয়ে আবারও গুরুমার বাসায়। বিনা পয়সার কাজে এরই মধ্যে 4000 নগদ গেল। আরো অনেকভাবে অনেক কিছু দিতে এখনো বাকি। সে যাই হোক, গুরুমা এবার বুজরুকি অর্থাৎ লোক ঠকানো ব্যবসার প্রধান অস্ত্রটি প্রয়োগ করলেন। মেয়ের নাম বলে তোমার নাম? আমার নাম হচ্ছে হাসান। হাসান। মেয়ের নাম হচ্ছে সাবরিনা। সাবরিনা। আল্লাহ আলী রসুল ওই বাইক পাইন যা তোর কামরূপ কামি কিনে এবং শেখাতে করে সাথে উৎস বন্ধ করে কারণ বিষ্কার হুকুম আল্লাহ সুদা তুমি আমার আজমের খাদ্যে আমাকে যে রোপ্রাণী মুপ্রাণী পার্থ কোথাও তোর বছরের তোর সাবিনা পার্থ হবি মেরি বোন শেখাতে করে সাত চৌশিরে বন্ধনা করে বিষ্কার হুকুম আল্লাহ কামরূপ কামিকে সুদা করছে বেলা করে সুদা দুপুর বাসা। হাতে রাহু চণ্ডালের হাড় নিয়ে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে বসলেন গুরুমা। তার সামনে আমাদের রোগী অর্থাৎ ব্যর্থ প্রেমিক। শুরু হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। এসব ম্যাজিশিয়ানরা মানুষের মনের ভাব খুব ভালো বুঝতে পারেন। যখন দেখেন ক্লায়েন্ট একটু পটে গেছে, তখন টাকা পয়সার কথা তোলেন। সে গুরুমাও তুললেন। বিনা পয়সার কেস শেষমেশ কত টাকায় ঠেকে দেখুন। আর যদি বাবা যদি দেখি দুই পাশের গিট্টু খুলে যাই, মাছের গিট্টু রয়ে গেছে, ওই যে বললাম প্রকৃতি ভিক দেও, মসজিদে টাকা দাও, এই সুতার ভিতরে 31,500 টাকা বেঁধে। কথায় কথায় নিশ্চয়ই খেয়াল করেছেন, গুরুমা একটি সুতা কেটে আমাদের ভিকটিমের হাতে দিয়েছে এবং সেটি জোড়া লাগলেই খেলফতে মেয়ে হয়ে যাবে ব্যর্থ প্রেমিকের। সাবিনা পার্থ হবি মেরি বোন শেখাতে করে সাত চৌশিরে বন্ধনা করে বিষ্কার হুকুম আল্লাহ কামরূপ কামিকে সুদা করছে বেলা করে সুদা। মন্ত্র পড়া শেষ, এবার পরবর্তী আনুষ্ঠানিকতা। কথা কিন্তু বারবার ঘুরে ফিরে সেই একই জায়গায়, অর্থাৎ 31,500 টাকার দিকে আসছে। যদি মেয়ে 24 ঘন্টার মধ্যে ফোন দেয়, তাহলে 31,000 টাকা পাইনা দিতে দেখাবো একটু ক্ষতি করে এখন নজরে আগে। এবার মুঠি খোলার সময় হয়েছে। সুতা জোড়া লেগেছে। এবার দেখুন গুরুমার দম্ভ আর চাহিদা। করছিলি টুকরা? করছিলি টুকরা? তোর হাতে করছিলি না আমার হাতে করছিলি? এখন মন করে লাগ দিয়ে রক্ত ফেলে 7টা সিরিজ জোড়া দেখে কুলফু আল্লাহ সুরা কুলফুর মাঝে কুপুরি। নাছোড়বান্দা গুরুমা টাকা নিয়ে পরদিন আসবো কিনা সেটা ওয়াদা আদায় করতে জোর তৎপর। সেই সাথে চলছে মেয়ের ব্যাপারে কথোপকথন। মা কামাখ্যার মন্দিরের মধ্যে কামরূপ কামাখ্যার মন্দিরের না বলো, তাহলে যেই পরামর্শ দেখে না সাবান মাইকে। একটা ছোট্ট তথ্য দেই, গুরুমার কথা মতো মেয়ে অন্য ছেলের সাথে প্রেম করছে, মেয়ের দোষ আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে টিম আন্ডারকভারের এই অনুসন্ধানকারীর দেওয়া সব তথ্যই কাল্পনিক এবং মিথ্যে। তাহলে ভাবুন গুরুমা কতখানি সত্য। যারা ভাবছেন সুতো কিভাবে জোড়া লাগলো, তাদের জন্য বলি, এটা জাদুবিদ্যার প্রাথমিক শ্রেণীতে শেখানো হয় এবং খুব সোজা একটি কৌশল। আরেকটি বিষয় ভাবুন, বিনে পয়সার তদবির গিয়ে ঠেকলো 30,000 টাকায়। এবার মোদ্দা কথায় আসি, জাদু কালো হোক কিংবা সাদা হোক সেটা আমাদের বিষয় নয়।
এই গুরুমা ধাপ্পাবাজির গুরু নাকি আসল গুরু, সেটা জানাবো বিরতির ক্ষণিক বিরহ শেষে। ব্রেকিং নিউজ, গুরুমার তদবিরে কোনো কাজ হয়নি এবং কাজ হবার কথাও ছিল না, কারণ রাহু চণ্ডালের হাড় আর 29টি সাবান কারো ভাঙা প্রেম জোড়া লাগাতে পারে না, পারে পকেট ভরাতে। অবশ্যই মনুষ্য সমাজে গুরুমারা একা নন, তার মামাতো খালাতো ভাই বোন অথবা এই সমস্ত ভণ্ডামের জাত ভাই বোনদের অভাব নেই। এবার তাদেরই একজনের গল্প, গল্পের শিরোনাম জিনমা। লোকে বলে ভূত প্রেত আর অশরীরী আত্মাদের নাকি ঘরবাড়ি হলো শ্মশান আর গোরস্থান। তাদের দেখা পেতেই শ্মশানে এক রাতের যাপনের সিদ্ধান্ত নেওয়া। রাত 11:15, চারদিকে শুনশান নীরবতা। আমরা ক্যামেরা তাক করে বসে আছি অশরীরী কোনো কিছুর ছবি তোলার জন্য, কিন্তু কপাল মন্দ। রাত 2, পরিবেশ আগের চেয়ে আরো নীরব। রাতের শব্দ ছাড়া কানে আর কোনো কিছুই আসছে না। একটু ভয়ে ভয়ে বুক দুরু দুরু করছে, কিন্তু এখনো কপাল মন্দ, কিছুই দেখলাম না। এবার ইন্টারনেটে পাওয়া কিছু নিয়ম অনুযায়ী ঘটে বসে কালী সাধনা শুরু করা। দেখা যাক কোনো কিছু নামানো যায় কিনা। অনেক সাধনায় প্রেমিকা পাওয়া যায় হয়তো, কিন্তু ডাকিনী যোগিনীর সাথে দেখা হওয়া খুবই মুশকিল। আমরাও পেলাম না। এই না পাওয়ার আক্ষেপ নিয়ে দিন দুয়েক পর এমন একজনের সন্ধানে মাঠে নামা, যিনি এগুলোকে বাসায় পোষেন বেড়ালের মতো অথবা লালন পালন করেন নিজের ঘরে। তাই গন্তব্য মুগদাপাড়া। এইগুলি ওগুলি ঘুরে জেলে পাড়ার সন্ধান করছে টিম আন্ডারকভার। বামে যাবেন, বামে যাবার পর ডাইনে যাবেন, কয়েকটা মোড় পড়লেই সোজা। আবার শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে টাকা পয়সা নেই। খুঁজতে খুঁজতে এক যুবকের সাথে দেখা। জিন মায়ের কথা জানতে চাইলেই উল্টো আমাদের সমস্যার কথা তিনি জানতে চান। কথা শেষ হতেই সে আমাদের জিন মায়ের বাসার দিকে নিয়ে যায়। গিয়ে জানা যায় মা আপাতত বাসায় নেই, ফিরবেন একটু পরে। এই সময়টুকু ওই ছেলের সাথে কথা বলে কাটিয়ে দেয় আন্ডারকভার। ভাই আমি ছেলেটা এতটুকু, আমি হলো আন্টির সাথে সম্পর্ক করছি, এই কাজ করে পরে তার সাথে আন্টির সঙ্গে সম্পর্ক করছি, পছন্দ হয়েছিল, নিজের আন্টি না পাড়া বসছি। আবার এই কাজ আবার বন্ধ করেছি, খালি শুধু একটা টাকা চাচ্ছিলাম। একটু পরে জিনমা বাসায় ফিরেছেন ঠিকই, কিন্তু ভীষণ ব্যস্ত। আজ চিকিৎসা হবে না, তবে সমস্যার কথা শুনে রাখবেন। সমস্যা আর কি, সেই একই রোগ, প্রেম রোগ। সমস্যা নিয়ে আসছিলাম, কি আমাদেরই সমস্যা নেই, যে প্রেম করছে এটা আমরা মানে পরে জানতে পারছি। আচ্ছা 3 মাস ধরে এরকম 3 মাস। আমার বাবা কি করে, অনেক কষ্ট করে শনিবার আয়। দুদিন পরে আবারও মুখ দেয় জিন মায়ের বাসায়। এদিনও মা বাসায় নেই, অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার দিন আসছিলাম, পরে বললাম যে আর কি শনি মঙ্গল 20 মিনিট পরে অপেক্ষা প্রতীক্ষায় রূপ নেওয়ার আগেই আমাদের ডাক পড়ল। জিনমা অজু করে কাপড় দিয়ে ঘেরা খাটে বসে ধ্যানে মগ্ন। জিনমায়ের কাছে আসা রোগীদের সংখ্যাও বেশ। একটি শিশু কাঁদছে, কান্না বন্ধ করার দাওয়া নিতে এসেছেন এই মা। এবার আমাদের পালা। টিম আন্ডারকভার ধ্যানের খাটে উঠে বসল। মা ধ্যানে মগ্ন। মায়ের সাথে জিন চলে এসেছে। এই ঘরে এখন আর আমরা একলা নই, আমাদের সঙ্গে অশরীরী একটা জিন আছে। জিন মায়ের কাছে আমরা সমস্যার কথা খুলে বললাম। 3 মাস আগে ওর সাথে কথাবার্তা হয়ে গেছে, এরপরে তো আর আমার সাথে যোগাযোগই হয় না, হয় না। আর আমি যে প্রেম করি, আমি ভয়ে আপনাদের কাছেও এই বিষয়টা করি নাই। পরে এই যে আপনারা বলাতে এই যে আমি মনে করেন যে বললাম। সমস্যা শোনার সাথে সাথেই শুরু হয়ে যায় মায়ের জিন চিকিৎসা। মা কি ভাষায় কথা বলছেন? কিছু সময় বাংলা, আবার কিছু শব্দ জিনদের রাজ্যের ভাষা। মেয়ের নাম কি? মরিয়ম। মেয়ের মার নাম হচ্ছে মরিয়ম, আর মেয়ের নাম আফসানা। আফসানা। এরা কাপড় কা 30 মিনিট কা ছেলে কাপড় কা 30 কে দেখা যাও। ছেলে আছে, মেয়ের লোক বলতে ছেলে আছে। এরা কাপড় কা 30 মিনিট কা तुम लोग ऊपर का 30 को কথা কইছে, ও লোক ऊपर का 30 को কথা কইছে। বলতো আইবো ऊपर का 30 মিনিট কা, আইবো কা ऊपर का 30 মিনিট কা সময় কা ऊपर का 30 কে লাগে।
জিনমায়ের স্বামী কথার ব্যাখ্যা দিচ্ছেন, অর্থাৎ দোহাসির কাজ করছেন। কিন্তু এখন ও এখনো আছে কোথায়? এখানে কাপড় কা তুলিস মেরা কা শহর কা তুলিস কে শহরে নাই অন সেটা তুলিস মেরা কা এর বাইরে কাপড় কা তুলিস মেরা দূরে আছে দূরে। বাহ, জিন দেখি ঢাকার আঞ্চলিক ভাষার সাথে পারিসকে মিলিয়ে কথা বলছেন। কাপড় কা তুলিস কে ওই কাপড় কা তুলিস কে ভিতরে তো কোনো ভুলমাল নাই, ভুলমাল হচ্ছে তো মেয়েটা কাপড় কা তুলিস মেরা কা অনেক এরকম ঘটনা, মেয়েটা কাপড় কা তুলিস মেরা কা দুই নৌকা মধ্যে পারা মারছে। ভাই তো দুইটার মধ্যে পারা এক পারকা তুলিসকে ওরও পারকা তুলিসকে ভালোবাসছে, ও তলে তলে আরেকটা লগে কি কোনেই নাই, হ্যাঁ তো কেউই জানে না, হ্যাঁ সবাই জানে তোমার লগে হ্যাঁ সব। সে যাই হোক, জিনমায়ের ভাষ্য অনুযায়ী কাল্পনিক আফসানা নাকি পালিয়ে বিয়ে করেছে, বাচ্চা নিয়ে ফিরে আসবে 1 বছরের মাথায়। কিন্তু বাস্তবে আমাদের পরিচিত আফসানা বাসাতেই আছে, এখনো ব্যাচেলর। তারপরও শুনুন মা আরো কি কি বলেন। বিয়ে করে ফেলছে, বিয়ে কাপড় কা তুলিস না কাল বিয়ে না কাল কাপড় কা তুলিস তো ছেলে কেন কা তুলিস কে দেখা যায়, ওর সাথে ছেলে আছে, ছেলে দেখে পারকা তুলিস ছেলে আছে ভাই। তাহলে এখন ওরে আমরা কিভাবে পাইতে পারি? এই বেকা পারকা তুলিস না কা ওই নিজের ইচ্ছে পারকা তুলিস কে আইবো, যাক না বাচ্চা পারকা তুলিস কে যাক না পারকা তুলিস না। জিনের জবানিতে সমস্যার কথা শোনা হলো, এবার সমাধান কি? সমাধান হবে আগরবাতি থিওরিতে। तुलिस मेरा का एक परका तुलिस का से बाती परका तुलिस के पूरे का तुलिस के दूं जब तुरी परका तुलिस के ना आसबो तो तुरी तुम्हार बाती জ্বলাইতে দোকান থেকে আগরবাতি নিয়ে আসবো, বিশ করে নিয়ে আবা, এটি কি বারে বারে আসবা তুরি परका तुलिस के बाद আগরবাতি আনতে ঘর থেকে বেরুতেই জিনমার স্বামী আমাদের পেছনেই বেরুলো। তার কাছ থেকে জিনমায়ের কাঁধে ভর করা জিনের বংশ পরিচয় জানা গেল। যে ভাষায় কথা বলি এটা কি ভাষা? এটা অন্য ভাষা। জিনের বংশ পরিচয় নিয়ে আগরবাতি আনতে পাশের বাজারে এ দোকান ও দোকান ঘুরে কেনা হলো আগরবাতি। ফিরে আবারও মায়ের সামনে সেই জিন চৌকি, সেই চেনা কণ্ঠ, সেই পারিসকে। परका तुलिस के তুমি কোনো টেনশন নি परका तुलिस के করবা না। এবার মা সব আগরবাতি একসাথে হাতে নিয়ে ফুঁ দিয়ে দিলেন এবং বললেন, প্রতিদিন সন্ধ্যায় 2টি করে বাতি জ্বালালেই ফিরে আসবে আফসানা এবং তার প্রেম সফল হবে। চলে যাবো, ইনশাআল্লাহ যাও, কোনো টেনশন করবে না, টেনশন করতে না করে। ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আগরবাতি মোমবাতি অনেক হয়েছে, এবার জিনমায়ের রহস্য ভেদ করা দরকার। রহস্য ভেদে ছদ্মবেশের চাদর খুলে টিম আন্ডার কভারের খোলস গায়ে চাপানো। চলুন মুগদা মান্ডা। বাড়িতে ঢোকার আগে একজন স্থানীয়ের সাথে কথা বলা, তার কাছ থেকে মিলল বেশ কিছু রগরগের তথ্য। জিন বলা হয়, আমি কোনোদিনও যাইনি, আমার বাড়ির পাশে যে কোনোদিনও আমি যাইনি, আমি জানি যে এটা বন্ধ। সারা জীবন দেখলাম গার্মেন্টস করলো, জামাই গোবালি কাম করলো। উনি আগে গার্মেন্টস চাকরি করতো, এই মহিলা গার্মেন্টসে চাকরি করে আজকে জিন মা হয়ে গেছে। আর ওনার স্বামী ছিল রাজমিস্ত্রিতে অনেক জিন বাবা। বাড়িতে ঢুকতেই জিনমায়ের স্বামী কাম অ্যাসিস্ট্যান্ট জানান, মা আছেন তবে একটু ব্যস্ত, আপাতত তার সঙ্গে দেখা হবে না, কথা বলতে হবে তার সাথেই। আমরা তো কোনো তদবির নিয়ে আসি নাই, আমরা তার ইন্টারভিউ নিতে আসছি, কথা বলতে আসছি। ইন্টারভিউ তো বুঝি না। এই যে কত বছর ধরে আপনারা এইভাবে কাজ করেন, কিংবা যেইভাবে উনি বলেন, মানে যেই আধ্যাত্মিকতা উনি করেন, এটা কিভাবে পারেন উনি? সকল ক্ষেত্রে সঠিক হয় কিনা? সঠিক হয় কিনা যারা রুগী আছে অগরে জিগি লিখতে পারেন আপনারা। না সেটা তো অবশ্যই, এটাও জিজ্ঞেস করবো। তো উনার পক্ষ থেকে একটু জাস্ট উনি বলবে আর কি। তাহলে অপেক্ষা করি, তাহলে বসি, সমস্যা নেই। কথার ফাঁকে তিনি জিনমায়ের ক্ষমতা সম্পর্কে নানা তথ্য দেওয়ার পাশাপাশি নিজেদের ক্ষমতার বয়ান করতে থাকেন। এই করতে হতে শরীর অসুস্থ হয়ে যায় একবারে, ডাক্তারের ওষুধ খেয়ে দুনিয়ার ওষুধ জমে গেছে, হ্যারি শরীর অসুস্থ হয়ে যায় এমন অবস্থা। এক সময় খাওয়া বন্ধ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায় এমন অবস্থা হয়ে যায়। চাপ পরে উপরে চাপ পরে। আচ্ছা, অন্যের চিকিৎসা করে নিজেই দুর্বল? হ্যাঁ, অন্যের চিকিৎসা করে নিজেই দুর্বল হয়ে যায়। চাপ পরে, এটির চাপ পরে যার উপরে আসে হ্যাঁ বুঝে, আমরা কি বুঝু? প্রথম যখন নাই তো, যেমন গলা দিয়ে আগুনে কোনটা ঢুকে,
আগুনের লোক কাশ নিয়ে পেটের ভিতরে ঢুকে এমন অবস্থা একটা প্রথম 7-আপের বোতল আছে বড় 7-আপের বোতল পেপসি হলে একদম ঠান্ডা অনেক করা ঠান্ডা পড়ে আমাকে শীতল ওইটা আইনা রাইখা তারপরেই করা হইতো আর খাওয়াইতো কারণ উপরে যেত গা ওই জিনিসটা খাওয়াইতো গলা শুকায় কাট হয়ে গেত তখন এমন অবস্থা আগেও পিঠে কইতো যে ঠান্ডা কোনো চাই না রাখ আইনা দিতাম তারপরে আলো জানো পেটে চলে যেত তখন আলো এই জিনিসটা দিতাম এই ঠান্ডা জিনিস খাইলে আর এই শীতল ঠান্ডা হয়ে যেত উত্তরে এইরকম যেমন আগুনগুলা পেটের ভিতরে ঢুকে এইরকম। জিন মায়ের কথা জানতে চাইলেই তিনি নিজ থেকে ফিরে এসে জানান মা নাকি বাসায় নেই। নাই বাসায় নাই বুসুরে বইনি বাসায় গেছে আমরা তাহলে পর্দার আড়াল থেকে কথা বললাম, উনি পর্দার ওই পাশে থাকুক, আমরা এই পাশে। তথ্যগুলো দিচ্ছে উনি আসলে তথ্যগুলো দিচ্ছে। ঠিক আছে ওনার কাছে কারণ হচ্ছে কি উনি তো পর্দা করে আর মহিলার সামনে আসবে যেটা তো একটা। এখানে হাসি আসা ছাড়া আর কিছু থাকে না। মহিলা মানুষ চাইলেই আমরা তাকে ঘর থেকে টেনে বের করতে পারি না, আবার গণমাধ্যম কর্মীর নৈতিকতাতেও সেটা সমর্থন করে না। ঘরে ঢুকবার দেয় না আগে ভাই আমার গরম ঘরটাও শান্ত অবস্থা হইতেছে আপনার রাইসেন্স চাইলে লজ্জার ব্যাপার ঘরের মধ্যে এমনি অশান্তি মেয়ে লাগালে পোলার লাগালে কুদরতি লাগাচ্ছে আমার লোক গাড়ি দিকে যাইছি তাও আপনারা যা কিছু কওয়ার আপনি ওটা বুঝাই বলছেন নি বলছেন কিছু এমনি তো কই যা কিছু বলার তো বলছি তাহলে আর সমস্যা কি? ঠিক আছে আপনার নাম্বারটা দেন না। নাম্বার দেন যাবেন আপনার পরে 100 টাকা নিলে যান। মোবাইল নাম্বার দেন আপনি থাকলে সমস্যা নাই। না মোবাইল নাম্বার দেই না কি রে। তবে এত ক্ষমতাশালী আজমিরি জিনের মালিক জিনমা কেন এত ভয় পেলেন সামান্য গণমাধ্যম কর্মীদের, সেটা বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা হবার কথা নয়। জিনদের ভাষা কি? তারা কি পারিসকে ভাষায় কথা বলে? আর যদি বলেও থাকে তাহলে হারানো মানুষের সন্ধানে তারা কি মানুষের চাইতে শক্তিশালী? মনে হয় না, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, এমনকি জিনদের চাইতেও সেরা। এই জিন, পরি এবং ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক অমীমাংসিত সত্যগুলো মীমাংসার চেষ্টা থাকবে টিম আন্ডারকভার। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমি আশিকুর রহমান শ্রাবণ বরাবরের মতো রয়েছি আপনার সামনে, এবং একটি বিষয় শুরুতেই বলে নিই, আমরা গত আধা ঘন্টা ধরে ব্ল্যাক ম্যাজিক চর্চার মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি আসলে এই ব্যাপারটি কতখানি অপ্রাসঙ্গিক এবং কোন কোন জায়গায় তার ফাঁকফোকর রয়েছে সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সঙ্গে দুজন গণ্যমান্য মানুষ রয়েছেন, শ্রোতা যাদের সঙ্গে আপনি আলাপ করে দিয়েছি। আমার ঠিক সামনে রয়েছেন পীরজাদা শহীদুল হারুন, জাদুশিল্পী, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং তার পাশে রয়েছেন মাওলানা ওসমান গনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো পুরো অনুষ্ঠানটি দেখেছেন এবং আপনারা একটি বিবেচনা নিশ্চয়ই একটি নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছেন। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আসলে সেটি হচ্ছে যে তারা যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলছে বা কুফুরি কালামের কথা বলছে বা জাদুর কথা বলছে এবং সুতো জুড়া দিয়ে তারা মানুষের বিশ্বাস হাসিল করছে এবং তারপরে প্রতারণার ফাঁদ পাচ্ছে তারা, আসলে একজন ম্যাজিশিয়ান হিসেবে আপনি কি বলতে চান, তারা আসলে কোন প্রতারণার অঙ্গটি ব্যবহার করছে এই জায়গাটাতে? আসলে ম্যাজিক হলো একটা শিল্পকলা, একটা কলা। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতীয়ভাবে কিন্তু স্বীকৃত হয়েছে, কারণ সবচেয়ে সর্বোচ্চ পদক 21 পদক একজন জাদুশিল্পী দেওয়া হয়েছে। আমরা হলো এক হাতে কাজ করি, আরেক হাতে মানুষের দৃষ্টি নেই। আমরা ম্যাজিক দেখাই হলো বিনোদনের জন্য, আর তারা ম্যাজিক দেখাচ্ছে প্রতারণার জন্য। এই যে সুতা, এই ম্যাজিকটা কিন্তু আমরা দেখাই, আমরা সুতা দিই, সুতা ছিঁড়ে দিই, তার হাতে দিচ্ছি, সে হাত পাকাচ্ছে। এই যখন তার এক হাত দিয়ে আমি হাত পাকাতে বলছি, আরেক হাতে আমি সুতা নিয়ে নিয়েছি আরেকটা। তারপর আমি যখন বলি যে হ্যাঁ এই সুতাটা ধরো, তখন আমি ওই সুতাটা পাঞ্চ করে দিচ্ছি, ওই ছিঁড়া সুতাটা নিয়ে নিচ্ছি। তখন সে যখন খুলে তখন দেখে যে এখানে কি কোনো বিশেষ ক্ষমতা নেই, এটা সম্পূর্ণ কৌশল, মানে ম্যাজিক হলো সম্পূর্ণ কৌশল। আমি দেখাচ্ছি যে ম্যাজিকটা কি, মানে এক হাতে আমি দৃষ্টি নিচ্ছি, আরেক হাতে এটা একটা আংটি। আমি কি করব, আংটিটা এভাবে নিচ্ছি, এই আংটি আছে, এখন আমি ম্যাজিক দেখাবো, ওই মন্ত্র, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক। হ্যাঁ, তখন কি করবো, আমরা এটা এভাবে ঢেকে দিলাম, তারপর এভাবে নিলাম, তারপর দেখলাম নেই। আমি কি করেছি, প্রথম যখন নিয়েছি তখন আমি এভাবে নিয়েছি, দ্বিতীয়বার যখন নিয়েছি আমি ঢেকে দিয়েছি, এবার
এটা আমি এই যে আছে আমি এইভাবে নিয়ে নিচ্ছি এখানে, এটা হলো কৌশল। মানে তারা আসলে এই সামান্য কৌশল কাজে লাগিয়ে প্রতারণা করছে। হ্যাঁ, প্রতারণা করছে। ম্যাজিক দিয়ে কিন্তু কিছু করা যায় না, কোনো মন্ত্র নেই, কোনো দোয়া নেই, কুফরি কালাম নেই। ম্যাজিক তারা দেখিয়েছে অন্যভাবে, মানে দুর্বলতার সুযোগ নিয়েছে। কিন্তু এটা ওই যে হার নিয়ে তারা ঘোরাচ্ছে, বাতি জ্বালাচ্ছে, আগরবাতি জ্বালাচ্ছে। রাহু চন্ডালের হার বা কামরূপ কামাখ্যা বলতে ম্যাজিকের কোনো জন্মভূমি নেই, কিন্তু এটা আমরা সৃষ্টি করি। আসলে হারের কোনো কাজ নেই। আমরা আগে হার দেখাতাম, এখন আমরা ছোট লাঠি দেখাই, লাঠি দিয়ে করি। লাঠিতে কিছু নেই। আমি তো দেখালাম যে আমি এক হাতে কাজ করছি, আরেক হাতে আমি দৃষ্টি নিচ্ছি, এটা টেকনিক। জি, একটু মৌলানা ওসমান গনির কাছে আসতে, সেটা হচ্ছে তিনি বলছেন যে আমি কুফরি কালামের মাধ্যমে এই কাজটি করব এবং হারানো মানুষকে খুঁজে নিয়ে আসবেন এবং তার পাশাপাশি তিনি দেখাবেন যে আসলে তার প্রেমিকার সঙ্গে তিনি তার জোড়া লাগিয়ে দেবেন। আসলে এটা কি আসলে সম্ভব কিনা, বা করলে তিনি করতে পারেন কিনা? আসলে শরীয়ত যে বিষয়টি বলা হয়েছে যে শরীয়তের জাদুবিদ্যা এটি একটি শয়তানি বিদ্যা, তবে জাদুর মাধ্যমে আরেকজন উপর প্রভাব সৃষ্টি করা যায় জাদুর মাধ্যমে। জাদু শরীয়ত কখনো এলাও করে না। পৃথিবীর মধ্যে মানুষ জাদুবিদ্যার সম্পর্কে যে প্রথম পরিচয়টি লাভ করেছে সেটি হচ্ছে দুজন ফিরিস্তার মাধ্যমে, যারা বেবিলন শহরে এসেছিল। একজন নাম হচ্ছে হযরতে হারুত, আরেকজন হচ্ছে হযরতে মারুত আলাইহিমা সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই জাদুবিদ্যা অনেক প্রভাব সৃষ্টি করেছিল। তবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কোনো নবী এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন না। এবং ইসলামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে, পাপ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আরেকটি হচ্ছে আস-সিহর, জাদুটোনা করা, জাদুবিদ্যা। এই জাদুর মাধ্যমে আরেকজনের উপর কোনো প্রভাব সৃষ্টি করা বা এখানে কোনো হারানো মানুষকে ফিরিয়ে আনা, এটি আসলে ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, জাদু যে করা যায় এটি সম্ভব, যেহেতু পবিত্র কোরআনুল কারিমে হাদিস শরীফে স্পষ্ট জাদুর কথা আসছে। কোরআনুল কারিমের সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের মধ্যে বলা হয়েছে, ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জাদু করা হয়েছিল। সেটি ছিল লবিদ ইবনে আসাম নামক একজন ইহুদি এবং তার 2 কন্যা। এই 3 জন মিলে আল্লাহর নবী, যিনি পৃথিবীর সেরা একজন মহামানব, তিনি রসুলদের রসুল, যার কোনো গুনাহ নাই, একজন হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আলোকিত নবী, তাকে জাদু করা হয়েছিল। সেই জাদু করবার কারণে আল্লাহ নবী তিনি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। ভালোকে ভালো না, ভালোকে মন্দ, মন্দকে ভালো, তিনি কেমন যেন উল্টাপাল্টা বলছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকেও বললেন। এক পর্যায়ে জিবরিল আমিন এসে বলেন যে হুজুর, আপনার মাথার চুল আর যে চিরুনির দাঁত আছে, সেই চিরুনির দাঁতের সাথে চুলকে গিট বেঁধে দেওয়া হয়েছে এবং বেঁধে দিয়ে একটি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই কূপে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে জিবরিল আমিন, মিকাইল সহ ফেরেশতারা এসে বলল যে এই কূপ থেকে যদি এটা বের করা হয় এবং এগুলোকে যদি সরিয়ে ফেলা হয়, তবে সরিয়ে ফেলার যে দাওয়া কোনো মন্ত্র নয়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন, আপনি পড়ুন কুল আউযু বিরাব্বিল ফালাক, এইভাবে এই সূরাটি সূরাতুল ফালাক, এটা সূরাতুন নাস। তবে এটা মানুষের মধ্য থেকেও হতে পারে, জিনদের মধ্য থেকে হতে পারে, যারা সাহেরাত, যারা জাদুবিদ্যায় পারদর্শী। এটিকে আমরা অস্বীকার করি। একটু স্পেসিফিক ভাবে আসি আপনার কাছে, সেটা হচ্ছে ওই যে মহিলা যে জিনের কথা বলছিলেন, আসলে ওই দৃশ্যপট দেখে কি আপনার কোনোভাবে মনে হয়েছে যেখানে জিন হাজির হয়েছে বা আসলে তিনি কিছু করতে পারেন বা কোনো কিছু করেছেন কিনা? প্রশ্নই আসে না। মূলত এই জিন মহিলা এটি একজন প্রতারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যারা উম্মতের সাথে, মানুষের সাথে যারা প্রতারণা করে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। যদি আমরা দেখলাম যে আপনারা যেভাবে তাকে বারবার বের করার জন্য চেষ্টা করছিলেন, সে বলছে পর্দার কথা। কোথায় গেল? তার আগে যখন সে জিন হাজির করছিল তখন সেই পর্দাটা কোথায় গেল, যেখানে ইসলামে পর্দা করা একটি ফরজ বিধান। তবে আমরা জিনকে বিশ্বাস করি। পবিত্র কোরআনুল কারিমে 114টি সূরার একটি অন্যতম সূরা হচ্ছে সূরাতুল জিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। এছাড়াও রানী বিলকিস সহ আর বিভিন্ন দরবারে জিনের কথা আছে। পবিত্র কোরআনের আল্লাহ নবীর কাছে জিনেরা এসেছিল। হ্যাঁ, জিন হাজির হতে পারে, এই মর্মে একটি সহিহ হাদিস যেটি বুখারীতে এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যাকাতের কিছু মাল, সাদাকার মাল এসেছিল। সেই যাকাতের মালগুলো রাতের বেলা চুরি করবার জন্য একটা জিন, যে শয়তান, মূলত জিনদের মূল হচ্ছে কিন্তু শয়তান, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। জিন শব্দের অর্থ হলো যেটা দেখা যায় না।
আমরা ওদেরকে দেখি না। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শকের ফোনটি নিয়ে আপনাদের কাছে আবারও ফিরছি আমি। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদেরকে করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সিলেট থেকে বলতেছি। জি ভাই, প্রথমত আমি আসলে খুব ধন্যবাদ জানাতে চাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আর এরকম ভাইয়া ঠিক আছে, মানে এইরকম প্রতারণা মানুষের, এই যে একটা অনুষ্ঠান দেখলাম একজন মহিলা এরকম করতেছে, এরকম আরো আরো অনেক আছে আমাদের সিলেটে, অনেক আছে এরকম প্রতারণার মানুষকে, মানে সহজ সরল মানুষকে এইরকম যে কোনো পর্যায়ে হোক ইয়া করে ক্যাপচার করে ফেলে। আপনার প্রশ্নটি একটু দয়া করে করবেন স্পেসিফিক ভাবে। জি জি, আমি আপনার এই হুজুরের কাছে একটি প্রশ্ন করতে চাই যে এগুলাকে ইসলামের দৃষ্টিতে কি বলে এবং এগুলাকে মানে হুজুর উত্তরটি আপনার কাছে জানতে চাই খুব সংক্ষেপে একটু। আমরা যে কথাটি বলছিলাম যে আসলে তো এগুলো প্রতারণা আমরা যা দেখতে পাচ্ছি, জিনকে মানুষ আসলে হাজির করতে পারে না। তবে হ্যাঁ, যদি পবিত্র কোরআনুল কারিমের যে সূরাতুল জিন রয়েছে, তারপরে সূরাতুল বাকারার যে 33 আয়াতে কারিমা, আয়াতুল কুরসি আছে, এ ধরনের বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করে জিন এখানে উপস্থিত হতে পারেন অন্য একটা অবয়বে, অন্য সূরতে। কখনো কখনো জিনেরা সাপের সূরত ধারণ করে, কখনো কখনো জিনেরা কালো কুকুর, যাদের চোখগুলো কালো কালো, এ ধরনের আকৃতি ধারণ করতে পারে, বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। কিন্তু জিন শব্দের অর্থ হলো যেটা দেখা যায় না, যেমন জান্নাত, এটি দেখা যায় না, অদৃশ্য। মাজনুন, একটি মানুষ যদি পাগল হয়, এটি দেখা যায় না। মূলত এটার মূল মাদ্দাগত মৌলিক অর্থ হচ্ছে জিন মানে দেখা যায় না, অদৃশ্য। জি, মানে আরেকটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল বলতেছি চিটাগং থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে কি, আপনারা যে প্রোগ্রামটা করতেছেন অনেক ভালো, এটা বর্তমানে অনেক প্রতারণা হচ্ছে, খুবই প্রতারণা হইতেছে। এখন আপনারা তো সেটা পুলিশকে ইনফর্ম করতেছেন না বা র্যাবকে ইনফর্ম করতেছেন না, ওনারা তো ঠিকই আপনারা এখন করতেছেন, ঠিকই কয়দিন পরে ঠিকই আবার করা শুরু করবে এটা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটি জবাব আমি দেব এবং সেটি নিজে আমি দেব, সেটি বিরতির পরে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে ফিরছি টিম আন্ডারকভার নিয়ে, একটু পরে আমাদের সঙ্গে আবার আপনারা যুক্ত হতে পারবেন। দর্শক, আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। বিরতির আগে একটা প্রশ্ন নিয়েছিলাম, তারা বলেছেন আমরা কেন পুলিশকে বা র্যাবকে খবর দিচ্ছি না। আসলে দেখুন, আমাদের অনুসন্ধান করার যে ফরম্যাট, তার সঙ্গে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ফরম্যাট অনেক ক্ষেত্রে মেলে না, এবং তারা কিন্তু তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন না বেশিরভাগ সময়। যে কারণে কিন্তু আমাদেরকে নিজের অনুসন্ধান করতে হয় এবং নিজেরা সেখানে গিয়ে সেগুলোকে আনভেল করতে হয় বা রিভিল করতে হয়। এই জন্য আমাদের পুলিশকে খবর দেওয়া হয় না বা র্যাবকে খবর দেওয়া হয় না। তবে তারা অনুষ্ঠানগুলো দেখেন এবং তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন বলে আমরা আশা করছি। যে কথাটা বলছিলাম আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে তারা জাদুর মতো একটি শিল্পকে ব্যবহার করে প্রতারণা করছে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণা করছে। আপনাদের তো কিছু সামাজিক দায়বদ্ধতার জায়গা রয়েছে অ্যাজ এ ম্যাজিশিয়ান বা অ্যাজ এ মাওলানা, সেক্ষেত্রে আপনারা কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন বলে আপনি মনে করছেন? আসলে আমাদের সবারই দায়বদ্ধতা আছে, সবারই জবাবদিহিতে আছে জনগণের কাছে। আমরা যখন ম্যাজিক দেখাই তখন কিন্তু বলি যে জাদুতে কোনো মন্ত্রতন্ত্র নেই। আসলে যারা যাচ্ছে হুজুরের কাছে বা জিনের নামানোর জন্য, তারা কিন্তু দুর্বল চিত্তের একটা প্রবলেমে পড়েই কিন্তু তারা যাচ্ছে, এবং তারা সেই জাদুর কে অপব্যবহার করছে। এটা কিন্তু ওই ম্যাজিক না, ওই জাদুকর না যারা ভেস্তে যেতে পারবে না। এটা টেকনিক, এটা কলা। ঠিক আরেকটা দেখালেন যে একটি কালী সাধনা হচ্ছে, কলসটা উঠলো না। দুর্ভাগ্য, ওনার কাছে ওরকম একটা জাদু শিল্পী ছিল না। এটা যদি আমার কাছে আনতো তাহলে আমি অবশ্যই ওই কলসটাকে উঠাতে পারতাম, কারণ আমার সেই টেকনিক জানা আছে যে কিভাবে উঠাতে হবে। আর যিনি জিন করছেন, জিন অশরীরী, তার কোনো অবয়ব নেই, সে আপনার উপর আসতে পারে কিন্তু আপনি কথা বলবে না। ওনার ভাষা খালি পার্কা তুরস্কা, বারবার পার্কা তুরস্কা, এটা কোনো ভাষা না। আর ঢাকায় ভাষা বলছে, জিনের খেয়ে কাজ নেই যে সে এসে ঢাকায় ভাষা শিখবে, সে বড় জোর আরবি ভাষা শিখতে পারে। এখানে হলো আমাদের সবারই একটা দায়বদ্ধতা আছে যে জনগণকে সচেতন করা।
এই যে যিনি বলেছেন যে কেন র্যাবে জানানো হচ্ছে না, আপনারা সেই কাজটি করেছেন, সবাইকে সচেতন করছেন। একজন আলেমকে এনেছেন ধর্মীয় দিক দিয়ে, আমাকে এনেছেন জাদুগত দিক দিয়ে, ম্যাজিকগত দিক দিয়ে। আমরা ধরিয়ে দিচ্ছি এটা কোনো ভিত্তি নেই। একটা প্রশ্ন নেই, ছোট্ট করে একটা প্রশ্ন নেই দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার প্রশ্নটি আমাদেরকে করুন। আমার নাম হচ্ছে নাইম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমার নাম হচ্ছে নাইম। আমরা খুবই দুঃখিত, আসলে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আপনি যে প্রসঙ্গে কথাটি বলছিলেন, এটা হলো আমরা সচেতন করে দিচ্ছি, আপনি এই অনুষ্ঠান সচেতন করে দিচ্ছেন। আমার দায়িত্ব, আমার যে এক ভাই বললেন যে সিলেটে অসংখ্য আছে, তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো। প্রতারণা 420 ধারা, বিশ্বাস ভঙ্গ, অপরাধ বিশ্বাস ভঙ্গ 406 ধারা দণ্ডবিধি, এই ধারা আইন প্রয়োগ সংস্থাকে জানালে তারা মামলা করবে। আপনারা বৃহত্তর কাজ করছেন, আপনি একজন হুজুরকে ধরিয়ে দিচ্ছেন না, একজন জিন সাধককে ধরিয়ে দিচ্ছেন না, আপনি 16 কোটি মানুষকে সচেতন করছেন। আমাদের দায়িত্ব এটা জানানো। মৌলানা ওসমান গনি, সেটা হচ্ছে এরকম কিন্তু একটা নয়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিন্তু অসংখ্য মানুষকে আমরা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশে একজন লোক হজ পর্যন্ত করাচ্ছিলেন, হজ বাবা, যাকে আমরা দেখিয়েছিলাম। আসলে এই যে মানুষের ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগাচ্ছে, অনুভূতিকে কাজে লাগাচ্ছে। আপনারা আলেম সমাজ রয়েছেন, আসলে আপনারা কি দায়িত্ব এড়াতে পারেন কিনা এই সমস্ত ভণ্ডামীদের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে? অবশ্যই আমরা তো দায়িত্ব এড়াতে পারি না, আমাদের তো দায়বদ্ধতা রয়েছে। আমরা যেখানে আছি, যে সেক্টরে আমরা কাজ করছি, প্রত্যেকে যদি তার নিজস্ব দায়িত্ব আমরা যদি পালন করতে যাই, তাহলে আমরা মানুষদেরকে সচেতন করব। বিশেষ করে এগুলো যে প্রতারণা, এগুলো যে ধোঁকাবাজি, ইসলামকে এগুলো ব্যবহার করছে, এগুলো সাইনবোর্ড নিয়ে আসলে তারা ইসলামের এরা প্রকৃতপক্ষে বন্ধু নয়, এরা হচ্ছে ইসলামের শত্রু। যে হজ বাবা, তার তো বেঈমান হয়ে যাওয়ার, মুরতাদ বলা যেতে পারে তাকে, যেখানে ইসলামের বিধান রয়েছে মানে ইরতাদান দীনিহি ফাকতুলু, যে হজকে কেন্দ্র করে ইসলামের একটা ফান্ডামেন্টাল, একটা মৌলিক বিষয়, এই বিষয়টি নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। এটা তো মস্ত বড় একটি অন্যায়। এছাড়া আমরা যে সমস্ত আলেম সমাজ রয়েছে, শুধু দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন শুনছেন, আমি অনুরোধ করব আলেম সমাজ যারা, তারা যদি প্রতিটি মসজিদে, আমাদের এই বাংলাদেশ ও সারা পৃথিবীতে যারা দেখছেন, মসজিদের ইমাম সাহেবগণ, তারা যদি মানুষদেরকে জিনের অস্তিত্ব, জিনরা মানুষের ক্ষতি করতে পারে কি না, বা জিনদের কাছে আমরা কখন যাব, এই বিষয়গুলো যদি মানুষদেরকে আমরা সচেতন করি যারা মসজিদমুখী, তবে কিন্তু মানুষের মধ্যে একটা সুন্দর একটা কনসেপ্ট তৈরি হবে। জি, আপনার কাছে এটা আসি, শেষ পর্যন্ত আমাদের সময় একেবারে শেষ, আমাদের সম্ভবত 2 মিনিট সময় রয়েছে। আর সেই আগে একটু দর্শকের প্রশ্ন নিয়ে নিই আপনার জন্য। দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করতে পারেন আমাদেরকে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বসুন্ধরা থেকে মাসুম বলছি। আমরা আসলে সাউন্ডটি শুনতে চাই এখানে। জি, হ্যাঁ, জি, আপনার প্রশ্নটি শুনতে চাই। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের মাধ্যমে, পুরো মিডিয়ার মাধ্যমে যে জিনিসগুলো দেখতেছে, হ্যাঁ, সরকারি প্রশাসন, পুলিশ এবং ক্ষমতাশালী লোকদের, তারাও আমি দেখছি যে এগুলা মনে করেন যে প্রশ্রয় দেয়। তারা কেন এগুলার নেয় না, পদক্ষেপ নেয় না? আপনাকে অনেক ধন্যবাদ। তারা প্রশ্রয় দিচ্ছে বলে আপনি সন্দেহ করছেন। আপনাকে দিয়ে শুরু করি, ছোট্ট করে শেষ করবো আমরা। এই যে প্রশ্রয় না পেলে তারা এত মাথা চাড়া দিয়ে উঠতে পারতেন না। এত বছর ধরে তারা একই জিন সাধনা করছেন, কেউ ব্ল্যাক ম্যাজিক করছেন। আপনি কি বলবেন? একেবারে শেষ সময় আমাদের হাতে। প্রশ্রয় কিছু গুটি কয়েক ব্যক্তি দিচ্ছে, প্রশাসন যন্ত্রণা, প্রশাসন থেকে বিচ্ছিন্ন যারা দুর্নীতিবাজ। কিন্তু যখন জনগণ সোচ্চার হবে, যখন জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জানাবে, যারা আইন প্রয়োগের সংস্থাকে জানাবে, তখন তো অ্যাকশন নেবে। এখন মিডিয়া আছে, মিডিয়া আরো শক্তিশালী। আপনি একদমই শেষ করবেন ছোট্ট করে, আসলে কি করণীয় আমাদের 30 সেকেন্ডের মধ্যে? আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা এই সমস্ত প্রতারকদের প্রথমে চিনবো, চিনে আমরা যেন মানুষদেরকে সচেতন করব। আর জিন, যারা জিনের সাথে যাদের এই সম্পর্ক রয়েছে, জিন মানুষের ক্ষতি করতে পারে, তবে ইচ্ছাকৃতভাবে জিনেরা ক্ষতি করে না। আমরা যাদের এরকম ক্ষতির সম্ভাবনা রয়েছে, আমরা একজন হক্কানি আলেম, যার আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, যিনি শরীয়ত এবং তরিকতের পাবন, এমন ব্যক্তির কাছে গিয়ে কেউ যদি জিনে আসর করে, কোন পীর, ওলি, আউলিয়া, গৌস, তাদের কাছে গিয়ে আমরা ফুনিব। এই ফুটি হবে কোরআনুল কারীম থেকে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, যে দুটো সূরার মাধ্যমে আল্লাহ নবীকে শেফা দেওয়া হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যারা ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখবেন টিম আন্ডারকভার, থাকবেন টিম আন্ডারকভার লাইভের সঙ্গে।